সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান, চিকিৎসা সেবা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। আপনারা জানেন, সপ্তাহের এই সময়ে আমরা চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য রক্ষায় নানা সুপরামর্শ দিতে। আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছুই নিয়মিত খাচ্ছি। কোন খাবারটি আমাদের জন্য ভালো, কোনটি খারাপ, এটির বিষয়ে আমাদের ধারণা কিন্তু খুব বেশি স্পষ্ট নয়, যার ফলে তৈরি হয় নানা ধরনের পরিপাক তন্ত্র জটিলতা, এমনকি লিভারও এখান থেকে কিন্তু আলাদা নয়। এই বিষয়ে কথা বলতে আমাদের যে বিষয় নির্ধারণ করা হয়েছে, পরিপাক তন্ত্রের সুস্থতা, আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুজ্জামান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত আজকে আমাদের আয়োজনে। প্রথমেই জানতে চাই, আসলে এই যে আমরা পরিপাক তন্ত্রের যে বিষয়টি বলি, এটা কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ স্পষ্ট নয় যে এই তন্ত্রটি আসলে কতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ এবং এখানে কি কি ধরনের রোগ নিয়ে রোগীরা বেশি আপনাদের কাছে আসে। আসলে পরিপাকতন্ত্র আমাদের মুখ থেকে শুরু করে একেবারে পায়ুপথ পর্যন্ত পুরা ট্র্যাকটাই থাকে। এর সাথে আমাদের লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার এগুলো সংযুক্ত হয়। এই অংশগুলোর যে যে রোগ থাকে তাই আমাদের পরিপাকতন্ত্রের মধ্যেই পড়ছে আমাদের। আর এখানে কি কি ধরনের রোগ বেশি হয় আমাদের দেশের প্রেক্ষাপটে? আমাদের দেশে আমরা সাধারণত যেই রোগগুলো আমাদের চেম্বারে বা হসপিটালে ফেস করি, সেগুলো যে বেশিরভাগ হচ্ছে পেটের গ্যাস্ট্রিক বলে যেই রোগটা বলে। আসলে গ্যাস্ট্রিক তো কোনো রোগ না, সেটা হলো পেপটিক আলসার ডিজিজ, এটার ব্রড নেই। এর মধ্যে গ্যাস্ট্রিক আলসার হতে পারে, ডিউডেনাল আলসার হতে পারে, অনেক সময় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হতে পারে, তারপর অনেক সময় গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে, স্টমাকে যে পাকস্থলীর ক্যান্সার সেটাও থাকতে পারে। তারপর যে রিফ্লাক্স ডিজিজ বলে, যে অ্যাসিড গলা দিয়ে উঠে আসে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেটা থাকতে পারে। ইসোফেজাইটিস, যেটা খাদ্যনালীর প্রদাহ, এগুলো নিয়ে আসতে পারে। এছাড়া লিভারের কিছু রোগ, যেমন অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, যেটা জন্ডিস বলি আমরা, ক্রনিক হেপাটাইটিস হতে পারে, যেটা হেপাটাইটিস বি বা সি দিয়ে হয়। লিভারের ক্যান্সার নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। এছাড়াও রোগ আছে, যেমন বৃহদান্ত্রের কিছু রোগ আছে, যেটা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলা হয়। এর মধ্যে আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ এগুলো থাকে। আর কিছু রোগ আছে যেমন ফাংশনাল বাউল ডিজিজ, যেমন আইবিএস বলে, ইরিটেবল বাউল সিনড্রোম। এরও অধিক সংখ্যক রোগী আমাদের বিভিন্ন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের চেম্বারে এবং হাসপাতালে আসে। সবগুলি কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে কমন বললেই বলা যায়। গ্যাস্ট্রিকের সমস্যা যেমনটি বলছিলেন, এমন সমস্যায় ভোগে না এমন মানুষের সংখ্যা কিন্তু আমাদের দেশে খুব কম। তো এই গ্যাস্ট্রিক বা হাইপার অ্যাসিডিটির প্রাদুর্ভাব এত বেশি কেন আমাদের দেশে? গ্যাস্ট্রিক, প্রথম হচ্ছে আমাদের রোগীদের কিছু কনসেপশনেরও ভুল আছে, যে পেটে গ্যাস হলে যে শুধু গ্যাস্ট্রিক হবে তা না। এটা সাধারণত গ্যাসেরই উৎপাদন সাধারণত হতে পারে। অনেক সময় গলব্লাডারে, পিত্তথলিতে যদি পাথর থাকে, খাদ্য হজম না হয়, তাদেরও কিন্তু গ্যাস হতে পারে। তারপর পেটে যদি কোনো আলসার থাকে, তাদেরও গ্যাস হতে পারে। যদি কারো কনস্টিপেশন থাকে, পেট ক্লিয়ার হচ্ছে না রেগুলার, তো সেই পায়খানা পেটে থেকে যাওয়ার জন্য সেটা পচেও কিন্তু পেটে গ্যাস তৈরি করতে পারে। তো আমরা যদি গ্যাস আসলে সাধারণত দেখা যায় যে গ্যাস্ট্রিকের ওই অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল এগুলা খেয়ে রোগীরা উপশম পেতে চায়, প্রেসক্রিপশন ছাড়াই খেতে চায়, ফার্মেসিতে যেই বা সেটাকে খাওয়া শুরু করে খুব লম্বা টাইম ধরে খাচ্ছে। জি, কিন্তু সঠিক কারণের যদি চিকিৎসা না করে তাহলে গ্যাস কমবে না, তারা খেতেই থাকে। সেই কারণে আমাদের সঠিক কারণ নির্ধারণ করে আসলে চিকিৎসা করতে হবে। এই কারণটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? কারণটা প্রথম তো আমরা একটা রোগী আসলে তার হিস্ট্রি নেই আমরা, তো সেই হিস্ট্রি থেকে আমরা তার মানে কিভাবে সে খাবার দাবার খায়, কি পরিবেশে থাকে, কোন ধরনের সোশিও ইকোনমিক কন্ডিশন তার, এগুলো দিয়ে আমরা একটা ধারণা করি তার সম্বন্ধে। তারপরে তার হিস্ট্রি থেকে যদি আমাদের মনে হয় যে তার ইনফেকশন থাকতে পারে, তখন আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি হচ্ছে গ্যাস্ট্রিক, এই আলসার বা পেটের যে গ্যাস্ট্রিক, এটার প্রধান এই ব্যাকটেরিয়াটি কারণ, 80%-এর বেশি কারণ। তো আমরা ওইটাকে উদ্ঘাটন করার চেষ্টা করি। অনেক সময় রক্ত পরীক্ষা করি, এন্ডোস্কোপি করি, আলট্রাসাউন্ড করি, এগুলো করে আমরা নির্ধারণ করার চেষ্টা করি। তো এটা ছাড়াও কিন্তু আরও কারণ আছে। অনেক সময় যারা ইরেগুলারভাবে খাবার দাবার খায়, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ থেকে খাবার খায়, অতিরিক্ত তৈলাক্ত খাবার খায়, তাদেরও গ্যাস হতে পারে। তারপর যারা স্ট্রেসের মধ্যে থাকে, টেনশন, অ্যাংজাইটি, তারপর ঠিকমতো ঘুমায় না, এদেরও কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। যাদের এই লম্বা টাইম গ্যাস্ট্রিক থাকে এমন সংখ্যা কিন্তু অনেক রয়েছে, অনেক রোগীদেরই, এবং দেখা যায় লম্বা টাইম ধরে তারা, আপনি যেমন ওষুধের নাম বলছিলেন, সেগুলি তারা খাচ্ছে। এই ওষুধে কি কোনো আসলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? অবশ্যই।
যে কোনো রোগ হলে সেটার একটা সীমা থাকবে যে জি। কতদিন আমি কত ডোজে ওষুধটা খাবো। কিন্তু আমাদের দেশের রোগীরা কিন্তু শুরু করলে আর কখন শেষ হবে এটা বলতে পারি না। তবে এই ধরনের ওষুধ, এই অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমোপ্রাজল, এগুলো যদি লং টাইম খাওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এদের অনেক কিছুর সমস্যা হয়, যেমন ডাইজেশনের সমস্যা হতে পারে। তারপর হচ্ছে যে যেহেতু এটা অ্যাসিড একেবারে কমিয়ে ফেলে, অ্যাসিডও কিন্তু প্রয়োজন আমাদের শরীরে। অ্যাসিডটা আমাদের যখন খাদ্যের সাথে যেসব জীবাণু ঢুকে তাদেরকে মেরে ফেলে। তো আমি যদি সবসময় অ্যাসিড কমিয়ে রাখি তাহলে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সিনড্রোম, অতিরিক্ত ব্যাকটেরিয়া হতে পারে, যার ফলে পেটের অসুখ হতে পারে, পেটে ব্যথা হতে পারে। অনেক সময় আমরা এখন এন্ডোস্কোপি করে দেখি প্রচুর পলিপ, ছোট ছোট পলিপ পাওয়া যায়। এটা যারা প্রচুর পরিমাণে এইসব ওষুধ খায় তাদের গ্যাস্ট্রিন একটা হরমোন আছে, এটা অতিরিক্ত হয়ে গেলে ওই ইনফ্ল্যামেশন হয়ে এই ধরনের টিউমার হতে পারে ছোট ছোট, যেটা দেখে অনেকে মনে করে যে এটা কেন হচ্ছে। তারপর হচ্ছে আমাদের আয়রন অ্যাবজর্পশন হইতে অ্যাসিড লাগে। যারা রেগুলার এই ওষুধ খায় তাদের দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। তো এই কারণে আমাদের প্রেসক্রিপশন ছাড়া, বিদেশে যেরকম প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া যায় না, সেভাবে আমাদের ওষুধ যদি চিকিৎসকের পরামর্শে খেতে হবে এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত খেতে হবে। তারপর যদি দেখা যাচ্ছে রোগীর ভালো হচ্ছে না, তখন বুঝতে হবে হয়তো ডায়াগনোসিসের কোনো সমস্যা আছে, হয়তো অন্য কোনো কারণে তার গ্যাস হচ্ছে। আমরা যে পেটের ব্যথা হলে বা বুকে জ্বালা পোড়া করলেই দোকানে যে বিভিন্ন গ্যাস্ট্রিকের ওষুধ খাই এবং লম্বা সময় ধরে খাই, এটা কখনোই শরীরের জন্য ভালো প্রভাব ফেলে না। যদি আপনার হাইপার অ্যাসিডিটি থাকে তার কারণ নির্ণয় করতে হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমেই, এবং সেই পরামর্শেই আপনাকে ওষুধ সেবন করতে হবে। তো এখন তো দেখা যায় যে রোজা চলে আসছে, এই যে রোজার সময়ও কিন্তু দেখা যায় যে ইফতারি বা সেহরির যে আমাদের খাবারের একটি প্রবণতা রয়েছে, বিভিন্ন ধরনের ঝাল জাতীয় জিনিস, বিভিন্ন ভাজা জাতীয় জিনিস আমরা খাই। এই সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় কিন্তু এই গ্যাস্ট্রিকের সমস্যাটি বেশি বেড়ে যায়। তো এই ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? আমরা সারা বছর যেভাবে খাওয়া দাওয়া করি, যেই সময় আমরা খাই, রোজার সময় একটা একটা লম্বা একটা সময় কিন্তু আমরা না খেয়ে থাকি। তো সারাদিন না খাওয়ার পরে যখন আমরা সন্ধ্যায় ইফতারি করি তখন এমন ধরনের খাবার থাকা উচিত যেটা আমাদের সহজে হজম হয়। আমরা কিন্তু ঠিক তার উল্টাটা করি। এই যে ছোলা, পেঁয়াজু, বেগুনি, মানে অতিরিক্ত তেলে ভাজা যে খাবারগুলো, বিশেষ করে হালিম, রাস্তার পাশে একদম খোলা বিক্রি খোলা করে বিক্রি এগুলো, এবং আমাদের সময় প্রচুর মানুষ কিনছে তারপর এটা। মশলাদার হালিম, জি। তারপরে বিরিয়ানি, এগুলো যদি আমি তখন খাই তো পেটের জন্য যথেষ্ট কষ্ট, কারণ সে সারাদিন এই প্র্যাকটিসটা তার ছিল না হজম করার। তো হঠাৎ করে এত খাবার পেয়ে কিন্তু তার কষ্ট হয়, এই ক্ষেত্রে তাদের অ্যাসিডিটি হতে পারে। তো আমাদের এই সিলেকশনের ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ওগুলো যে খাবো না তা না, তবে এটা পরিমিত খেতে হবে। আর রোজার সময় চেষ্টা করতে হবে যে সহজ পাচ্য যে খাবারগুলো, যেমন ভাত খেতে পারি, তারপর হচ্ছে চিড়া খেতে পারে অনেকে ইফতারির সময়, তার ফলমূল খেতে পারি, সবজি খেতে পারি, এগুলো খাওয়াটাই আসলে উচিত। আর সেহেরিতেও উচিত যে এমন ধরনের খাবার খাওয়া যেটা সহজে হজম হয়। নিশ্চয়ই আমাদের দর্শকরা বিষয়টি নজরে রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই গ্যাস্ট্রিকের বিষয়টি আপনি যখন বলছিলেন যে গ্যাস্ট্রিক থেকে পেপটিক আলসার, তো একজন রুগী কি আসলে সহজে বুঝতে পারে যে তার আসলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হচ্ছে নাকি এটা অলরেডি আলসারে পরিণত হয়েছে, বা আপনারা কিভাবে নিশ্চিত হন? এটা আসলে বাইরে থেকে আন্দাজ করা কঠিন। অনেক সময় আমরা দেখি যে উপসর্গ কম কিন্তু ভিতরে হয়তো আলসার, ক্যান্সার হয়ে বসে আছে অনেক রোগীর। তো এটা আসলে অনেকের সহ্য ক্ষমতার উপর ডিপেন্ড করে। আবার অনেকের দেখি যে অনেক কষ্টের কথা বলছে, আমার পেটে ব্যথা, এই সমস্যা, সেই সমস্যা, কিন্তু হয়তো পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেরকম কিছু পাই না। তো আমি বলবো যে যখন একজন চিকিৎসক একটা রোগী দেখবে তার উপসর্গের তীব্রতা চিন্তা করে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা উচিত, এবং পরীক্ষা করলে একটা স্পেসিফিক ডায়াগনোসিস হলে আমরা নির্দিষ্ট চিকিৎসায় যেতে পারি। আন্দাজে আমার মনে হয় ওষুধ খেলে সেটা ভালো হবে না। জি, একদম। তো এই ডিসিশনটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে যে চিকিৎসকের কাছে তিনি চিকিৎসা করবেন, বিশেষ করে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তারাই ঠিক করবেন কি পরীক্ষা তার দরকার। ফ্যাটি লিভার, এই অসুখটা সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে এখন সচেতনতা বাড়ছে, যেটা আমরা আগে শুনিনি। এখন প্রায়শই শোনা যায় যে কারো রিলেটিভরা বা কারো পরিচিতের মধ্যে এই রোগে ভুগছেন। তো ফ্যাটি লিভার বিষয়টি কি, কেন হয়, আর যাতে না হয় তার জন্য আসলে আমাদের কি করা উচিত? আচ্ছা, ফ্যাটি লিভার এটা একটা কমন ডিজিজ, যেটা আমরা একসময় এটাকে কোনো পাত্তাই দিতাম না, একদম তাই। কিন্তু এটা আসলে সত্যি কথা যে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্যাট লিভারে থাকতে পারে। তো সেটার থেকে অতিরিক্ত, যেমন 9 to 10% ফ্যাট একটা লিভার সঞ্চয় করে রাখতে পারে। যেমন রোজা রাখি তখন শরীরে এনার্জি দরকার পড়ে, তখন সেই ফ্যাটটা ইউটিলাইজ হয়ে এনার্জি তৈরি করে। কিন্তু আমরা যারা প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি খাই, এক্সারসাইজ করি না, সারাদিন বসে থাকি, তাতে তো সেই ক্যালোরিটা বার্ন আউট হচ্ছে না। এই ফ্যাটটা যখন জমতে জমতে অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন সেখানে ইনফ্ল্যামেশন হয়। প্রথমে এসজিপিটি বাড়ে, তারপর
টিস্যু মানে লিভার সেলগুলো ড্যামেজ হয়, সেখানে ফাইব্রোসিস হয়, হয়ে এটা লং টাইমে দেখা যায় এটা লিভারটা সিরোসিসের দিকে চলে যায়। সেই সিরোসিস থেকে লিভার ক্যান্সারও হতে পারে। এই জন্য আমরা এখন রোগীদেরকে সচেতন করি যে আমরা ফ্যাটি লিভারই হতে দিব না, তাহলে আর লিভার সিরোসিস হবে না, লিভার ক্যান্সার হবে না। তো এটা তাদের ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রথমে হলো খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, মানে প্রয়োজন অনুযায়ী খেতে হবে, অতিরিক্ত ক্যালোরি ইনটেক করা যাবে না, এক্সারসাইজ করতে হবে, এবং যখন ফ্যাটি লিভার কোনো আল্ট্রাসাউন্ডে যদি ধরা পড়ে তখন চিকিৎসকের কাছে গেলে আমরা তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করে, সবার চিকিৎসা লাগে না, যার চিকিৎসা লাগবে আমরা তাকেই ওষুধ দিব। এখন অনেক নতুন নতুন ওষুধ এসেছে যেগুলো লিভারের ফাইব্রোসিসকে প্রিভেন্ট করতে পারে, তো আমরা সেগুলো যার দরকার আমরা তাকে ইউজ করব, কিন্তু নিজে নিজে অযথা কোনো ওষুধপত্র খাওয়াটার পক্ষে আমরা নাই। আর আরেকটা ব্যাপার আপনার মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই, আজকাল মনে হচ্ছে যে ইউটিউবই একটা বিরাট ডাক্তার, তারপরে ফেসবুক বড় ডাক্তার হয়ে গেছে। এখানে অনেকে মিথ্যা এবং অবৈজ্ঞানিক অনেক ইনফরমেশান তারা শেয়ার করে, যেগুলা ফলো করে অনেক রোগী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো আমি বলবো যে এইসবের সত্যতা না বুঝে শুধুমাত্র ফেসবুক বা ইউটিউব ভিত্তিক এই চিকিৎসাগুলা ফলো না করা উচিত, জি, তাতে আসলে খুব তাদেরই ভালো উপকার বলেছেন। হবে। জি 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 দর্শক, স্যারের আলোচনায় বুঝতে পারলেন যে আসলে আমরা যে গুগলস করি বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জিনিস স্বাস্থ্য তথ্য পাই, নির্দিষ্ট বা একটি নির্ভরযোগ্য কোনো তথ্য ছাড়া আমরা সেটা না মানাটাই ভালো হবে। কারণ আসলে অনেকেই এই বিষয়ে যারা ডাক্তার না তারাও নানা রকম পরামর্শ দিয়ে ফেলছে, অনেকেই সেটা ফলোও করছে, এখান থেকে ক্ষতিও হতে পারে। স্যার, লিভারের আরেকটি রোগ কিন্তু আমাদের দেশে খুব কমন, হেপাটাইটিস। খুবই কমন এবং বিভিন্ন টাইপও রয়েছে। দেখা যায় হেপাটাইটিস থেকে জন্ডিসে ভুগছে এবং লিভারের নানা জটিলতা তৈরি হচ্ছে, এটা একটা নীরব ঘাতকও বলা যায়। তো সাধারণত আসলে আমরা কখন বুঝতে পারবো যে আসলে আমাদের মধ্যেই হেপাটাইটিস রোগটা গ্রো করছে কিনা, কোনো উপসর্গ আছে কিনা, এছাড়া আসলে কি করলে আমরা এখান থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো? যেটা বললেন যে লিভারের প্রদাহ, তো সেটা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাকিউট, একটা ক্রনিক। অ্যাকিউট হেপাটাইটিস হচ্ছে এটা খাদ্য বা পানিবাহিত ভাইরাস দিয়ে হয়, যেমন হেপাটাইটিস এ, ই এগুলো দিয়ে হয়। এগুলো সাধারণত আমাদের রাস্তাঘাট থেকে আমরা অপরিচ্ছন্ন পরিবেশ থেকে খাওয়া দাওয়া করলে সেখান থেকে এই ভাইরাসটা ঢুকতে পারে। ঢুকে অ্যাকিউট হেপাটাইটিসের যে সিমটম হয়, সাধারণত প্রথমে একটু জ্বর থাকে, অরুচি আসে, বমি হয়, পেটে ব্যথা হয়, তারপর দেখা যায় হয়তো চোখ হলুদ হয়ে গেল, প্রস্রাব হলুদ হয়ে গেল, এটা তো আমরা বুঝতেই পারি। কিন্তু এর পাশাপাশি একটা হেপাটাইটিস আছে ক্রনিক হেপাটাইটিস, জি, যেটা সাধারণত হেপাটাইটিস বি, সি এবং এই ফ্যাটি লিভার থেকে হয়। তো ক্রনিক হেপাটাইটিস যখন হয়, রোগীরা কিন্তু প্রথম পর্যায়ে ধরতেই পারে না, এরা ধরতে পারে যখন অ্যাডভান্স স্টেজে চলে যায়। তো আমাদের দেশে তো আমরা রেগুলার চেক আপ আমরা শারীরিকভাবে করি না, যেমন বিদেশে যেরকম ওরা 6 মাস পর বা 1 বছর পর চেক করে, চেক করতে গিয়ে ওদের অনেক সময় প্রথমেই ধরা পড়ে যায় যে আপনার লিভার একটু কোর্স দেখা যাচ্ছে বা লিভারে একটু সমস্যা দেখা যাচ্ছে, তখন হয়তো ইনভেস্টিগেশন করে চিকিৎসায় চলে যায়। কিন্তু আমাদের দেশে তো আমরা একেবারে অসুস্থ না হলে ডাক্তারের কাছে আসি না বা কোনো একদম, পরীক্ষা করি জি। না। তো সেই জন্য আমাদের এই ক্রনিক হেপাটাইটিসের ব্যাপারে এখানে যে প্রধান তিনটা কারণ, একটা হলো বি ভাইরাস, সি ভাইরাস এবং ফ্যাটি লিভার। তো বি ভাইরাসে তো ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসকের সাহায্য নিয়ে ভ্যাকসিন দিয়ে ফেলাটা উচিত, এবং ভ্যাকসিন দিয়ে পরবর্তীতে অ্যান্টিবডিটাও চেক করা উচিত, যে আমি ভ্যাকসিন দিলাম কিন্তু আমার অ্যান্টিবডি তৈরি হয় নাই, তাহলে তো আমি ইনফেকশনের জন্য প্রণ থাকবো, আমার হতেই পারবে। আর সি ভাইরাসটা একটা নীরব ঘাতক, এটা সাধারণত চেক না করলে ধরা পড়ে না। আর আশার ব্যাপার হচ্ছে সি ভাইরাসের এখন ভালো চিকিৎসা এসে গেছে, যেটা 100% কিওর সম্ভব, তাইলে ধরা পড়লে আমরা তো চিকিৎসা করতে পারি। আর ফ্যাটি লিভারের জন্য তো আমরা এখন যেরকম জনগণও সচেতন, ডাক্তারও সচেতন, সবাই যদি আমরা সচেতন থাকি, তাহলে এই ফ্যাটি লিভার থেকে সিরোসিস, ক্যান্সার এগুলো কমে যাবে। অ্যাকিউট হেপাটাইটিসের কথা, সম্ভবত এটা খাবার থেকেই বেশি আসলে আসে। তো এই সময় দেখা যায় আমাদের গ্রাম অঞ্চল বা প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এক ধরনের কবিরাজের উপর নির্ভর করে, বিভিন্ন পাতা খায় বা আখের রস খায়। এ বিষয়ে আপনার মতামত কি? না, এটা তো একেবারেই অনুচিত। অ্যাকিউট হেপাটাইটিস যদি আমরা চিকিৎসা না করি, এমনিই রেখে দেই, এটা স্পন্টেনিয়াস ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায় রেস্টে থাকলেই। কিন্তু এই যে কবিরাজি ওষুধ খেয়ে আমরা অনেক রোগী পাই অ্যাকিউট লিভার ফেইলিওর, যেটার জন্য প্রথম চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন। আমাদের দেশে আমরা লিভার ট্রান্সপ্ল্যান্ট কিছু হয়েছিল, এখন আমরা চেষ্টায় আছি যে ভবিষ্যতে হয়তো গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে আমরা লিভার ট্রান্সপ্ল্যান্ট রেগুলার করতে পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ব্যবস্থা হচ্ছে না, তো ওই রোগীকে বাঁচানো আসলে সম্ভব না। এবং বেশিরভাগই দেখা যায় কবিরাজি এসব গাছগাছরা খেয়ে লিভার একদম সিভিয়ার ফেইলিওর নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। তো আমি বলবো যে এই ধরনের ওষুধ না খেয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে রেস্টে থাকা,
নর্মাল খাবার দাবার খাওয়া। আর আখের রসের একটা সমস্যা হচ্ছে লিভার তখন এমনিই দুর্বল থাকে, এর মধ্যে যদি আমরা আখের রস দিই এই পেশেন্টদের পরবর্তী ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আখের রস যেই পদ্ধতিতে কালেকশন করা হয় সেখানে অনেক জীবাণু, অন্য জীবাণু ঢুকে পড়তে পারে। তো সেই জন্য আমি বলবো যে এই আখের রসের কোনো সিগনিফিকেন্স নাই, বরং ডাবের পানি খেতে পারে, নর্মাল পানি খেতে পারে, গ্লুকোজের শরবত খেতে পারে প্রয়োজনে। জি জি। আর নইলে এগুলো খুব একটা প্রয়োজনও নাই সেরে ওঠার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে রেস্ট নিলেই এই স্পন্টিনিয়াস অ্যাকুট ভালো হেপাটাইটিসটি হয়ে ভালো যায়, হয়ে যায়। 15 দিন থেকে 1 মাসের মধ্যে মানে ধীরে সুস্থে সে ভালো হয়ে যাবে। আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম, এটি আমাদের দেশে শোনা যায় খুব কমন একটি রোগ, যে অনেকেরই বারবার ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে, কোনো লম্বা জার্নিতে যাচ্ছেন, বাস থামিয়ে টয়লেটে যাচ্ছেন। এই সমস্যাগুলো আসলে কেন হয় এবং তার প্রতিরোধ ব্যবস্থা? আইবিএস রোগটা, ইরিটেবল বাউল সিনড্রোম, এটা আসলে কোনো অর্গানিক ডিজিজ না, এটা হচ্ছে একটা ফাংশনাল ডিজিজ, যেটা অনেক সময় যে পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। কিন্তু আমাদের রোগীরা এটা মিলিয়ে ফেলে, মানে যে কারো একটু খাওয়ার পরে বাথরুম হলে মনে করে আইবিএস, কিন্তু সেটা নাও হতে পারে। আমার কথা হচ্ছে আইবিএস আমরা ডায়াগনোসিস হলে সেটা নিয়ে ভয়ের কিছু নাই, কারণ এটা হচ্ছে একটা মানসিক টেনশন, অ্যাংজাইটি থেকে এই সিমটম হয়। এটা 3 ধরনের হয়। একটা হচ্ছে কনস্টিপেশন প্রিডমিনেন্ট, এদের কনস্টিপেশন থাকে বেশি। কিছু আছে ডায়রিয়া প্রিডমিনেন্ট, খেলেই বাথরুম করে। আবার কিছু 2টা মিক্সড টাইপের থাকে। এই 3টা আমরা 3ভাবে অ্যাড্রেস করে চিকিৎসা করি। আপনার মাধ্যমে দর্শকদেরকে বলবো যে আমরা অনেক সময় অনেক রোগী পাই, হয়তো কোলন ক্যান্সারের রোগী, সে আইবিএস মনে করে করে চিকিৎসা করছে। ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, যেগুলোকে আপনি চিকিৎসা না করলে রোগী খারাপ হয়ে যাবে, যেমন আলসারেটিভ কোলাইটিস থেকে কোলন ক্যান্সার হতে পারে। তো আমি ওই আইবিএস মনে করে করে যদি এই রোগগুলোকে চেপে রাখি, গোপন রাখি, তাহলে তো আমার রোগীর ভবিষ্যতেই এমন পর্যায়ে চলে যাবে যে এই রোগীকে বাঁচানো যাবে না। সেই জন্য এই আইবিএস ডায়াগনোসিসটা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের মাধ্যমেই হইতে হবে, যে সত্যিকার অর্থে তার কি আইবিএস কিনা। আইবিএস আসলে কোনো রোগই না, এটা জাস্ট একটা মানসিক রোগ হিসাবে আমরা ধরে থাকি এটা। আচ্ছা আচ্ছা। তো সাধারণত রিঅ্যাসিওরেন্স, তারপর অনেক সময় মেডিটেশন, তারপর যারা রিলিজিয়াস মাইন্ডেড তারা একটু ধর্মের দিকে আস্থা রাখলেই হয়তো দেখা যায় তাদের এই উপসর্গগুলো কমে যায়। তো দিনে আসলে একটা সুস্থ মানুষ ঠিক কতবার টয়লেট বা কতবার আসলে পায়খানা করতে পারে সাধারণত? আমরা সাধারণত বলি দিনে 1 থেকে 3 বার, সপ্তাহে অন্তত 3 বার হইতে হবে পায়খানা। এর যদি কম হয় তাহলে কনস্টিপেশন বলবো, এর থেকে বেশি হলে অনেক সময় ডায়রিয়া বলি। এই রোজার সময়ও কিন্তু এটি খুব বেশি হয়ে থাকে, অনেকেরই এই কমপ্লেন শোনা যায়। তো কনস্টিপেশন আসলে প্রতিরোধ করতে গেলে কি ব্যবস্থা নেওয়া উচিত, আর হয়ে গেলেও বা কি করা উচিত? প্রথমে হচ্ছে কনস্টিপেশন যদি কোনো ডিজিজ ছাড়া এমনি হয়ে থাকে, কিছু আছে হ্যাবিচুয়াল কনস্টিপেশন, তাদের খাদ্যাভ্যাসের জন্য এরকম হয়। তারা বেশিরভাগ মাংস বেশি খায়, প্রোটিনটা বেশি খায়, তারা শাকসবজি খায় না, ফলমূল খায় না, এদের হতে পারে। পানি কম খায়, এই কারণে যদি হয় তাহলে খাদ্যের পরিবর্তন আনতে হবে, পানি প্রচুর পরিমাণে খেতে হবে। তারপর অনেকের দেখা যায় কনস্টিপেশন ইসবগুলের ভুসি খেলে তারা ভালো থাকে, এটা তো ন্যাচারাল রেমেডি। তারপরে ফ্রুটসের মধ্যে পেঁপে খেতে পারে, ভেজিটেবল যখন খাবে লাউ পেঁপে এগুলো যদি প্রচুর পরিমাণে খায় তাদের বাউলটা ক্লিয়ার থাকার কথা। আচ্ছা। তো এটা খাবারের হ্যাবিটটাও একটা ব্যাপার। আর রোজার মাসে ওই যে ফ্রাইড জিনিসপত্র কম খেয়ে আমরা যদি ফ্রুটস খাই, ভেজিটেবল খাই, তাইলে হয়তো আমাদের এই কনস্টিপেশন ইফতারির পর থেকে সেরি পর্যন্ত পর্যাপ্ত লিকুইড খাই, যে কোনো ফর্মই হোক, সেটা ফলের জুস হোক, বিশুদ্ধ পানি হোক, খেতে তাতে বেশি আমাদের হলে এই মনে হয় কনস্টিপেশনটা ইনশাআল্লাহ, প্রিভেন্ট জি, করতে জি, পারবো জি, আমরা। অনেক ভালো হতে পারবে, আশা করা যায়। তো আমাদের দেশের প্রেক্ষাপটে এই যে আপনি জটিল রোগগুলি বলছিলেন, যেমন লিভার সিরোসিস বা এই যে পরিপাকতন্ত্রের ক্যান্সার যদি হয়ে যায়, এই চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে এখন আসলে কেমন? যদি প্রাথমিকভাবে ধরা পড়ে তাহলে সবগুলোরই চিকিৎসা আছে। যেমন একটা গ্যাস্ট্রিক ক্যান্সারতে একবারই পুরো পাকস্থলীকে ধরে ফেলেন না, যদি আর্লি স্টেজে ধরে ফেলে সার্জারি, কেমোথেরাপি দিলে, অনেক সময় রেডিওথেরাপি লাগে, রোগী ভালো থাকবে। কোলন ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে, সেটা সার্জারি করলে সাথে থেরাপি দিলে রোগী ভালো থাকে। কিন্তু ডিপেন্ড করবে এটা যদি মেটাস্টেসিস হয়ে যায়, জি। ছড়িয়ে পড়ে সারা শরীর, তখন এটা ট্রিট করা আসলেই কঠিন ব্যাপার। তো এই সব কিছু আর্লি ডায়াগনোসিস করতে হলে আমাদের সবারই একটু সচেতন হতে হবে এবং সময় মতো এই পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে আসলে। এই যে পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন বা চিকিৎসা ব্যবস্থার কথা বলছিলেন, এগুলো তুলনামূলকভাবে নিশ্চয়ই একটু এক্সপেন্সিভ বা একটু ব্যয়বহুল চিকিৎসা আমরা ধরে নিতে পারি। তো আসলে একদম সাধারণ লোক হয়তো যারা একদম গ্রামে রয়েছে, তাদের হয়তো আয়ের উৎস অতটা ভালো নেই, তাদের জন্য কি আমাদের আসলে বাংলাদেশে এমন কোনো ব্যবস্থা আছে যে সেখানে গেলে কিছুটা বিড়ম্বনা হলেও সে ভালো চিকিৎসা পাবে? না, আমাদের সরকারি লেভেলে এখন তো প্রতিটা মেডিকেল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ আছে। আচ্ছা, এখানে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি আমাদের খুবই মিনিমাম খরচে কিন্তু করা হয়। ভালো ভালো একটি সংবাদ। জি। হ্যাঁ, আর
এই একই পরীক্ষা আপনি যদি আজকে সিঙ্গাপুর ব্যাংককে চিন্তা করেন, আমাদের যেটা একটা এন্ডোস্কোপি সরকারিভাবে তো 500 টাকা নেয়, আর ওখানে আপনি 1 লক্ষ টাকা লাগবে। বাইরে তো বিদেশে আপনি শিডিউলই পাবেন না। জি জি এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আর প্রাইভেট সেক্টরে আমরা যখন ছাত্র ছিলাম তখন তো কয়েকটা জায়গায় শুধু এন্ডোস্কোপি কোলোনোস্কোপি হতো, কিন্তু এখন প্রতিটা হসপিটালের সাথেই এই সেন্টারগুলো আছে। পাশাপাশি আমাদের প্রচুর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তৈরি হয়েছে, প্রায় 500 জনের মতো। এরকম হেপাটোলজিস্টরা এন্ডোস্কোপি অনেক জায়গায় করছে। তো সেই জন্য আমার মনে হয় যে এখন রোগীদের এই সেবা পেতে কোনো কষ্ট থাকার কথা না। এটা খুব আর ভালো যারা সংবাদ। গরিব তারা সরকারি লেভেল থেকে নেবে, মেডিকেল কলেজ থেকে করবে। জি জি আর তারপর আমাদের ইনস্টিটিউটে আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করা হয় এবং সরকারি রেটে, জি জি খুবই মিনিমাম কস্ট। জি জি এই ধরনের রোগ নিয়ে আসলে অর্থ নেই বলে রোগকে পুষে রাখার কোনো সুযোগ নেই। একটু কষ্ট করে মানে জায়গাটা নির্ধারণ করতে হবে কোথায় গেলে কম অবশ্যই। পয়সায় ভালো চিকিৎসা পাবে। অবশ্যই। জি জি আর আরেকটি রোগ নিয়ে কথা বলছিলাম যে লিভার সিরোসিস। আমাদের বাংলাদেশে অনেকেই শোনা যায় যে এই রোগের খুব ভালো চিকিৎসা নাই, বা যারা এই রোগে ভুগছে তারা চেষ্টা করে একটু দেশের গণ্ডি পেরিয়ে বাইরে যেতে। এইগুলো কোনো যুক্তি আছে কিনা আসলে? না, লিভার সিরোসিস দুই রকম হয়। একটা হলো কম্পেনসেটেড, যেটা লিভারের ফাংশনগুলো তখনও ঠিক মতো থাকে। এই ধরনের লিভার সিরোসিসের রোগীদেরকে আমরা যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছি, আমরা তো এদেরকে ফলো আপ করে যখন যেটা প্রয়োজন সেই চিকিৎসা করি। জি তবে এটার স্পেসিফিক চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন। জি যদি লিভারটা পাল্টিয়ে ফেলা যায় তাহলে কিন্তু সে একদম সুস্থ জীবনে চলে যাবে। তো সেটাও ডিপেন্ড করে কোন সময় ধরা পড়েছে। আচ্ছা তো আমাদের দেশে আমরা এখন মানে সরকারও চাচ্ছে এবং আমরাও চেষ্টা করছি যে আমাদের দেশে রেগুলার এই ট্রান্সপ্লান্টেশনের কাজটা চলে। কারণ সিরোসিস রোগীর সংখ্যা একেবারেই কম প্রচুর নয়। প্রচুর হচ্ছে। Exactly. এবং আমাদের গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে আমরা জয়েন্ট ভেঞ্চারে বিদেশের সাথে আমরা বিভিন্ন চেষ্টা করছি যে এখানে হয়তো অদূর ভবিষ্যতে আমরা রেগুলার লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবো। আর আমাদের দেশে প্রাইভেট সেক্টরে অনেকে চেষ্টা করছে যে এই ট্রান্সপ্লান্টেশন হবে। যেমন আমাদের পাশের দেশে কিন্তু প্রচুর ট্রান্সপ্লান্ট রেগুলার হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, নেপালে হচ্ছে, মালদ্বীপে হচ্ছে। তা আমাদের বাংলাদেশে না হওয়ার কোনো কারণ নাই। আমরা চেষ্টা করছি যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে রেগুলার লিভার ট্রান্সপ্লান্ট হবে। তখন এই যে সিরোসিস রোগীর যারা এখন হতাশ হচ্ছে তারা একটা আস্থার জায়গা খুঁজে পাবে। আমরা এমনটি চাই যে হয়তো খুব শীঘ্রই আমাদের দেশও এটা সফল চিকিৎসা করতে পারবে ইনশাআল্লাহ। এই ধরনের জটিলতাগুলোকে। আমার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে আমি জানতে চাই একটু কি খেলে বা কোন ধরনের অভ্যাস পরিত্যাগ করলে আমরা আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখতে পারবো? প্রথম হচ্ছে যে ধূমপান ত্যাগ করতে হবে, চমৎকার কথা। তারপর তামাক জাতীয় খাবারগুলো ত্যাগ করতে হবে। কারণ আমার মুখ থেকে পাকস্থলীতে যে ক্যান্সারগুলো আমরা পাই, এই বিশেষ গ্রাম অঞ্চল থেকে রোগীরা আসে, তাদের বেশিরভাগ এই কারণেই হয়। তারপর আমার লিভারটাকে যদি আমি বাঁচাতে চাই, আমাদের দেশে একসময় কিন্তু অ্যালকোহল একটা লিমিটেড লোকজনই খেত, কিন্তু এটারও কিন্তু এখন প্রসার হয়ে গেছে। প্রচুর লোক আছে এমনি এমনি খায়। আমরা অনেক সময় আসলে জিজ্ঞেস করি, আপনি কেন ওই মদ খান? বলে এমনি বন্ধু বান্ধব মিলে মজা করে খায়। একদম, জি, জি। কিন্তু সেই মজা করতে করতে যদি তার লিভারের সিরোসিস ক্যান্সার হয়, তখন সেই বন্ধু কিন্তু তার পাশে থাকবে না। কারণ এটা এই যে লিভার ট্রান্সপ্লান্ট করতে ইন্ডিয়াতে অন্তত 70-80 লাখ টাকা লাগে। ওহো, তো এটা বাংলাদেশে আমাদের এরকম হয়তো 50-60 লাখ টাকা লাগবে। তো এই টাকাটা সবার তো অ্যাফোর্ড করা সম্ভব না। একদমই না। তো জি। সেই জন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তা আমরা চাবো যে আমরা এমনভাবে খাওয়া দাওয়া করবো, এমনভাবে চলবো যাতে আমাদের এই রোগগুলো আল্লাহ না দেয়। সেটাই আমি বলবো দর্শক। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক মূল্যবান তথ্য দিয়ে দর্শকদেরকে পরিপাকতন্ত্র সুস্থ রাখার বিষয়ে অনেক উপদেশ দিলেন। প্রিয় দর্শক, আমাদের পরিপাকতন্ত্রকে আমাদের ভালো রাখতে হবে। তার জন্য প্রধান শর্তই হচ্ছে আমাদের খাবারের যে হ্যাবিট, এই হ্যাবিটকে আমাদের পরিবর্তন করতে হবে। স্বাস্থ্য বান্ধব খাবারই আমাদের উৎসাহিত হতে হবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।